আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার তার দ্বিতীয় ঘটনাটি শোনার জন্য। এই ঘটনাটি একটু বড় আগের তুলনায়, এবং বড় ঘটনা আপনারা সবসময় পছন্দ করেন আমি জানি, এবং এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি আমাদের প্রথম অতিথির দ্বিতীয় ঘটনা। থ্যাংকস রাসেল ভাই। হাই লিসনার্স, দিস ইজ ইরশাদ अगेन। রাসেল ভাই, এটাও কাওড়া নিয়ে ঘটনা, বাট ইট টুক প্লেস অন 2014। জি। তখন আমি সেম সিমেন্ট কোম্পানিতে কাজ করি, বাট আমি তখন প্ল্যান্ট থেকে আই ট্রান্সফার ইন ঢাকা সেলস টিম। আমার টেরিটরি ছিল হচ্ছে আপনার সাভার থেকে আরিচা পর্যন্ত, অ্যান্ড আমার ডিস্ট্রিবিউশন অফিস ছিল মানিকগঞ্জে। তো আমি করতাম কি, সকালবেলা একদম ফজরের পরে চলে যেতাম ওখানে, গিয়ে লাইক 9টার দিকে আমি আমার অফিস অ্যাটেন্ড করতাম। তারপর সারাদিন কাজ শেষে আবার 8টা-9টার দিকে চলে আসতাম। তো একদিন আমার একটা ফ্যামিলি ফাংশন ছিল, তো আমরা বাসা আসতে আসতে লাইক 2 o'clock হয়ে গেছে, মিড নাইট। তো আমি চিন্তা করলাম যে এখন আর কি করব, কি ঘুমাবো, একসাথে আমি এখন ইয়েতে চলে যাই, মানিকগঞ্জে এখনই চলে যাই, ড্রাইভ করে যাবো, সেল ড্রাইভ এন্ড কার ড্রাইভ করে যাব। তো ওখানে গিয়ে রেস্ট নিয়ে সকালবেলা না হয়ে যাত, সো এটাই আমি বেটার ফিল করলাম। দেন আই লাইক 2:30 মিড নাইট আমি স্টার্ট করলাম বাসা থেকে, তখন স্কাটনেই থাকি। তখন ওখান থেকে আমি যাচ্ছি, তো এয়ারপোর্ট রোড হয়ে, এয়ারপোর্ট রোড গিয়ে আমি আপনাকে যেটা আগে বলেছি যে আমি রেডিসন পর থেকে অকটেন নিয়ে ওটা একটু ফাস্ট ড্রাইভ করতাম কারটা। তো অ্যাজ ইউজুয়াল আমি ওটা করে, এখন মনে করেন যেখানে লে মেরিডিয়ানটা আছে হোটেল, তারপরে পিডিবির অফিসটা পার হয়ে আর একটু দূরে গেলে যখন মোটামুটি কাওড়া ব্রিজটা ভিজিবল, মানে মোটামুটি একদম স্পষ্ট দেখা যায়, তা আমি খেয়াল করলাম যে একটা লোক একটু উঁচু হয়ে আস্তে আস্তে রাস্তা ক্রস করছে, মানে আপনার লেফট থেকে রাইটে যাচ্ছে। কিন্তু আমি গান শুনতেছিলাম, আবার মানিকগঞ্জে যাব, হয়তো অন্য কিছু চিন্তা করতেছিলাম। আমি যদি একটু কনসেন্ট্রেশন দিতাম ওদিকে, আপনি একটা যে খেয়াল করবেন যে ওখানে কিন্তু আপনার কোনো গ্যাপ নেই, যেখান থেকে লোকটার মানে পার হয়ে ও রাস্তা দিয়ে চলে যাবে, ওইটা কিন্তু নেই, ওইটা কিন্তু মানে গ্যাপলেস একটা। তো আমি দেখলাম যে উনি পার হয়ে মানে রাস্তাটা ক্রস করতেছে। আমি করলাম কি, যেহেতু আমার গাড়ি লাইক 100-110-এ, আমি আস্তে করে একটু বাঁ দিকে স্টিয়ারিংটা কাটলাম যে বাঁ দিক দিয়ে আমি বের হয়ে যাবো। সাডেনলি ইটস লাইক মেবি আমার গাড়িটা 100-150 ইয়ার্স ওই লোকটা থেকে দূরে সে উল্টা দৌড় দিছে, জাস্ট উল্টা দৌড় দিচ্ছে। আচ্ছা, উল্টা দৌড় দিয়ে মানে তখন মানে আমি এমনিতে আপনার বাঁদিকে স্টিয়ারিংটা কেটে বাঁদিকে ঘুরে যায়, এখন যে উল্টা দৌড় দিচ্ছে, আমার তো আর কিছু নাই, আমি তো ওই স্পিডে আই ক্যান ব্রেক মাই কার, কারণ আমার গাড়ি উল্টে যাবে। আমি তখন ডান দিকে স্টিয়ারিংটা ঘুরেছি, আর অটো স্টিয়ারিংটা জোরেই ঘুরে গেছে। আমি ওই লোকটাকে উড়াই দিয়ে চলে গেছি, উড়ে, এবং আমি আমার গাড়িটা খুব জোরে গিয়ে আবার ডিভাইডের সাথে ইয়ে করলাম। তখন ওই গাড়িটা ছিল ফান কার্গো, একটা ফান কার্গো, ওটার হ্যান্ড ব্রেকটা হচ্ছে আপনার ইয়েতে পায়ে, লেফট পায়ে, আর ব্রেক তো আছে, আমি দুইটা একসাথে চেপে ধরছি। চেপে ধরে আমার রাইট সাইডটা ফুললি ড্যামেজ হয়েছে, গাড়িতে স্টপ হয়ে গেছে। আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ, আমার সিট বেল্টটা বাঁধা ছিল। আমি বসে বসে চিন্তা করতেছিলাম যে একটা তো মানে স্পট ডেড হয়ে গেল। কিন্তু ওয়ান থিং রাসেল ভাই, যখন ওই লোকটার উপর দিয়ে আমার গাড়িটা যায়, আমি কিন্তু কিছু ফিল করি না। কিন্তু আপনার একটা চলন্ত গাড়ির মধ্যে আপনি যখন কিছু একটা আপনাকে কিছু বাধা দিবে, আপনার গাড়িটা কিন্তু একটু ফিল করবেন, শেক করলো বা কিছু বাড়ি খেলে একটাই হবে। আমি কিন্তু কিছু ফিল করিনি। আমি অনেকক্ষণ বসেছিলাম গাড়ির মধ্যে, বসে চিন্তা করতে এখন কি হবে। এর মধ্যে যদি লাইক 3টা বাজে, তখন রাত 2-4 জন লোক অলরেডি একটা বাস থেমে গেছে, কি হয়েছে। তখন আমি ডান দিকের দরজাটা খুলতে পারতেছিলাম, বাঁ দিকে দরজা দিয়ে নামলাম। নেমে আমি তো চারিদিকে তাকাচ্ছি, রক্ত বা মানে ব্লাড বা লোকের বডিটা, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। নাথিং ইজ দেয়ার, এভরিথিং ক্লিয়ার। এখন সবাই আমাকে জিজ্ঞেস করতে কি হয়েছে ভাই, কিভাবে অ্যাক্সিডেন্ট করলে, রাস্তায় তো কোনো গাড়ি ঘোড়া নাই, কিন্তু আমার মুখ থেকে তো কোনো আওয়াজ নেই, আমি তো আওয়াজ করতে পারতেছি না, বিকজ আমি তো ওই যে ডেড বডিটা খুঁজতেছি কোথায়। আপনার ভালো লাগছে না এই কারণে, এক্স্যাক্টলি নো, জানি যে এখন আমার গাড়িটা ভেঙে ফেলবে, এমনিতে ড্যামেজ তো আমাকে মার দিবে, এটা তো আমি কনফার্ম। কিন্তু মানে লাকিলি আর আনফরচুনেটলি আমি কিছুই পারলাম না। আসলে ইট ওয়াজ লাইক এ ফেক একটা জিনিস। এবং আমার মনে হয় রাসেল ভাই, যে অনেকে বলে যে কেন অ্যাক্সিডেন্টটা হয় ওখানে, দিস দ্য ওয়ান রিজন আই ফাউন্ড ইট আউট ইন মাই লাইফ, যে দিস ইজ দ্য রিজন। অনেকে বলে না, এই যে অনেক দূর উনি গেল, আবার দৌড় দিল উল্টা দিকে, দ্যাটস দ্য রিজন। এবং তারপরে ওই লোকজনে কয়েকজন ধরাধরি করে আমার গাড়িটা ঠেলে একটু রাস্তার বাঁ দিকে নিয়ে গেল কর্নারে। দেন
ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। যারা সম্পূর্ণ ইমেল এপিসোডগুলো শুনেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মনোযোগ সহকারে আজকের ইমেল এপিসোডটি শুনবেন, কেননা আজকের ঘটনাটি অনেক অনেক বাছাই করা। আজকে ঘটনাগুলো বাছাই করতে অনেক কষ্ট হয়েছে, আসলে মাথা অনেক চাপ ধরেছে। যাই হোক, আজকে কতটা ভয়ঙ্কর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা ঘটনাটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ঘটনাগুলো শুনে নিই। অনেকক্ষণ বসেছিলাম নেক্সট 6টার দিকে, উপরে একটা গ্যারেজ থেকে অনেক কষ্ট করে লোকজন এনে গাড়িটাকে মোটামুটি একটু মানে যেত দাঁড় করানো হলো। তো আমি ওইটা নিয়ে মোটামুটি আর যেতে পারলাম না মানিকগঞ্জ, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বাসায় চলে আসলাম। জি, এই আর কি স্যার, দ্যাট ওয়াজ মাই। আমি এই দুটো ঘটনা আমি চেয়েছিলাম যে আপনি একসঙ্গেই বলবেন। এই দুটো ঘটনা তো কাউলার ঘটনা, কিন্তু আপনার সাথে ছাতকেও ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, যে ঘটনাটা আপনার ছাতকে ঘটেছিল। দ্যাট ওয়াজ তখন ছাতকে তো দ্যাট ওয়াজ ইন 2007। আমি 2005 ওই সিমেন্ট প্ল্যান্টে জয়েন করি। 2007 তো আমার একটা রুটিন ছিল, যেহেতু আমার ফ্যামিলি ঢাকা থাকতো, আমাদের প্ল্যান্টে কিন্তু একদিন ছুটি, অনলি ফ্রাইডে, আর এমনি ঢাকা অফিসে 2 দিন ছুটি। তো আমি করতাম কি, বৃহস্পতিবারে আমার অফিস শেষ করে রাতে বাসে উঠতাম, সকাল 4টার দিকে ঢাকা নামতাম, আবার ফ্রাইডে একটা রাইট 10 o'clock আমি এখান থেকে বাসে উঠতাম, পরদিন স্যাটারডে ছাতকে নেমে আবার অফিস করতাম। তো ছাতকে পৌঁছাতে এখান থেকে যেহেতু রাত 10টা 10:30 লাস্ট বাস, এরপর আর বাস নেই, ছাতকে ডাইরেক্ট বাস। তো আমরা ওখানে গেলে, আর আমরা যেখানে থাকতাম ছাতকে, ওটা ছিল প্ল্যান্টের পরে লাইক আরো 1.5 কিলোস, ওটাকে আমরা হাউজিং কমপ্লেক্স বলতাম। আমরা ইম্পর্টেন্ট 48 মেম্বার্স, মানে 48 এমপ্লয়িজ আমরা কন্টিনিউয়াসলি ওখানে থাকতাম। ওটা করতে হলে আমাদের সুরবা নদীতে ক্রস করতে হতো। আমাদের ইঞ্জিন বোর্ড ছিল, বাট ইঞ্জিন বোর্ড গুলো 6টার আগে চলতো না, ডিউ টু দ্য সেফটি রিজন। ওটা রাত 10টার সময় ক্লোজ হয়ে যেত, মানে আমাদের সি শিফট চলে আসার পর ক্লোজ, তারপরে আবার সকাল 6টার সময় আবার স্টার্ট করতাম আমরা। তো ওটাও আমার আন্ডারে ছিল। সো আমি তো মানে বিং দ্য অ্যাডমিন ইনচার্জ, আই ক্যান ভায়োলেট দ্য রুলস, যেটা পলিসি, তাই না? তো আমাদের নদীর এপারে যারা আমরা এরকম ফ্রিকোয়েন্ট ঢাকা ট্রাভেল করতাম, নদীর এপারে একটা গেস্ট হাউস ছিল। তা আমরা ওই 2-3 ঘন্টা ওই গেস্ট হাউসে রেস্ট নিতাম। তো মে মাসে 2007 মে মাসে আমি এরকম একটা ইয়েতে এরকম যাই, শুক্রবার ঢাকা থেকে রওনা করি। তো রওনা করবার রাত 2টার মধ্যে আমরা সিলেটে পৌঁছেছি, বিকজ ওয়েদার ওয়াজ কুল। কিন্তু সিলেট থেকে শুরু হয় আপনার অঝোর বৃষ্টি, এত, আর ছাতকের অধিকৃত এমনিতে বৃষ্টি খুব বেশি হয়, অনেক বেশি হয়। তারপর আমরা মোটামুটি 3:30টার মধ্যে ছাতকে পৌঁছে যাই। তো আমি যেহেতু একটা ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ছিলাম এবং প্রত্যেক সপ্তাহে আমি ঢাকা আসতাম, আমরা একটা মফিজ নামে একটা রিক্সাওয়ালা ছিল, স্ট্যান্ড বাই থাকতো প্রত্যেক শনিবারে। ওকে আমি একটা মোটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিতাম, যেটা নাকি ইউজুয়াল রেন্ট হচ্ছে অনেক বেশি। তো আমার জন্যই ওয়েট করতো। তো আমি কি মফিজকে পেলাম ওখানে, তো 3:30 বাজে। আমি ওকে ডেকে তারপর বললাম, এখন আমাদের ছাতক বাস স্ট্যান্ড থেকে আমাদের গেস্ট হাউসে যেতে 2টা ওয়ে আছে। একটাকে আমরা বলতাম যে পোস্ট অফিস লাইন, ওখান থেকে যেতে পারি ইউজুয়াল রোড। আর একটা ছিল, যদি ওইটা কোনো কারণে বন্ধ থাকে তাহলে আমরা বাজার ঘুরে শ্মশানের পাশ দিয়ে যেতাম। তো ওই দিনকে তো মফিজে ডাক দিয়ে আমি রিক্সা উঠলাম, তখন অঝোর বৃষ্টি হচ্ছে। তো মফিজ করলো পোস্ট অফিস থেকে না গিয়ে ডান দিক দিয়ে এই বাজারের মধ্যে। আমাকে কিরে মফিজ এদিক দিয়ে? কাল না স্যার, এত বৃষ্টি হয়েছে, ওখানে একটা কালভার্ট ছিল, কালভার্টে ডুবে গেছে, তো ওটা রাস্তাটা পুরাই ডুবা। আমি বললাম ওকে ফাইন। যাওয়ার সময় দেখি শ্মশানের মধ্যে আগুন জ্বলে। তা বলে এত বৃষ্টির মধ্যে কেমনে আগুন জ্বলে? মফিজ বলে, স্যার সন্ধ্যার পর একটা পোড়াইছে ওখানে, তো ওই যে ওদের কি একটা রিচুয়াল আছে, ওই জন্য টিন দিয়ে ঢাকা রাখছে, আগুনটা যেন না নিভে। আচ্ছা, এবার আমি লাইক ওখান থেকে 4টা বাজতে 5 মিনিট বাকি 10 মিনিট বাকি আমি গেস্ট হাউসে পৌঁছে গেছি। পৌঁছে 101 নম্বর রুমে সিকিউরিটি চিনি, সিকিউরিটি খুলে দিল রুম। আমি একটু ফ্রেশ হয়ে তারপরে মাথাটাতে মুছে ড্রেস চেঞ্জ করে আমি বাথরুমের লাইটটা অন করি একটু, মানে আমি আবার লাইটের মধ্যে ঘুমাতে পারিনি, আমার একটু প্রবলেম হয়। তো একটু যেন লাইট আসে এটা করে, আর সারা রাতে জানি তো, বিছনায় ঘুমলাম, এসিটা অন করে দিয়ে বিছনায় শুলাম, সাথে সাথে ঘুম। আমার মনে হয় রাসেল ভাই ইটস লাইক 10-15 মিনিটস আমি ঘুমাইছি। এমনি আমার একটা অভ্যাস আছে, আমি ডান দিকে ফিরে শুই সবসময়। সাডেনলি আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাস আমি করতে পারতেছি না, হাত পা নাড়াতে পারতেছি না। তো আমি মানে পুরোপুরি জেগে গেছি, মানে পুরোপুরি কনসাস, আর গান কনসাস মোটেই না। আমি খুব চেষ্টা করতেছি কথা বলার জন্য, কোনো কথা মুখ থেকে আসতেছে না।
ওই যে আপনার বাথরুমের যে অল্পটুকু আলো, যে ঘরটা আলো হয়ে আছে, সাডেনলি আমার পায়ের দিকে নজর গেছে, দেখি যে একজন দাঁড়ানো আমার পায়ের কাছে। ইটস লাইক হাইট হবে আপনার হার্ডলি 3 feet, কালো কুচকুচে, বাচ্চাদের মতো, তার মানে একদম মানে কুচকুচে কালো, 3 থেকে 3.5 ফিট লম্বা, কোনো ইয়ে নাই তার মধ্যে, কোনো মানে এক্সপ্রেশন নেই আর কি, নর্মাল। কিন্তু হাতটা, বা হাতটা আমার পায়ের উপরে দেয়া, এবং দ্যাটস দ্য রিজন আমি আমার পুরো কোনো বডি আমি নাড়াতে পারতেছি না, নাড়াতে পারছি না, আমার মানে শ্বাস করতে পারতেছি। আমার তো মনে হচ্ছে যে আমার শ্বাসটা সব বন্ধ হয়েছে। তো আমার তখন আমি সূরাতুল ইখলাস পড়া শুরু করলাম। আমার ওই একটাই, আমি একবার হুজুরে বলে দিয়েছিলাম আমাকে পড়তে, আমি ওইটা ছাড়া আমার এখন কোনো কারণে, এইটাই আমার মনে আসে। তো আমি পড়া শুরু করছি, 1বার 2বার পড়ছি, 3বার পড়তে হয় না, সব কিছু ফাইন, এভরিথিং ওকে। আমি উঠলাম, বিছনা দিয়ে উঠে বাথরুমটা বন্ধ করে দিয়ে রুম লাইটটা জ্বালাই দিলাম, জ্বালা আবার শুয়েছি। এবার আমি করলাম কি, ডান দিকে না ফিরে লম্বা লম্বি শুয়ে বা হাতটা চোখের উপরে দিয়ে রাখছি, যেন মানে লাইটটা আড়াল করার জন্য, আর দিয়ে শুয়েছি। এবং আমার মনে হয় যে আমি তখনই ঘুমায় পড়লাম। আবার 10-15 মিনিট মনে হয় আবার সেম অবস্থা। এখন আমি যে আমার হাতটা যে নাড়াবো, হাতটা যে সরাবো, আমি হাতটা সরাতে পারতেছি না। আমি অল্প অল্প তাকায় যা দেখলাম, দেখি যে আমার হাতগুলো ইটস লাইক ইলেকট্রিক্যাল থাম, ইলেকট্রিক্যাল যে পিলার গুলো আছে এরকম মোটা একটা হাত। আমি কিভাবে সরাবো? মানে এত মোটা হয়ে গেছে, এত মোটা আমার হাত লাগতেছে আমার কাছে, যে এত মোটা এবং এত ওয়েট যে আমি সরাতে পারতেছি না হাতটা। ওজন অনেক বেশি, মনে হচ্ছে ওজন অনেক বেশি, এবং আমি কোনোদিন ফিরতেও পারতেছি। তো আমি আবার পায়ের দিকে তাকিয়ে দেখে ওই লোকটা দাঁড়ায় আছে ঠিকই, লোকটা বলবো না, মানে কোনো কিছুর সাথে তার আমি আই ক্যান সে যে এটা এরকম দেখতে ওরকম দেখতে। ইটস লাইক এটা একটা আকৃতি, ইটস হিউম্যান আকৃতি, মানে Shape একটা। শেপ, রাইট। তো তখন আমি কি করব, আমি আবার সূরাতুল ইখলাস পড়া শুরু, এবার পুরোপুরি 2বার পড়লাম, 3বার পুরোপুরি পড়লাম। তখন দেখলাম যে সব একদম এভরিথিং নর্মাল। তখন আমি নেমে সিকিউরিটি ডাক দিলাম যে তুই একটা চেয়ার নিয়ে এখানে বস, আমার রুমের সামনে একটু ঘুমাই। এটা করতে করতে ফজর আজান দিল। দেন তো আলহামদুলিল্লাহ ওযু করে নামাজ পড়লাম, নামাজ আদায় করে তারপরে এভরিথিং। কিন্তু মানে এফেক্টটা যে হলো, আমি 8:30 আমাদের অফিস ছিল, যখন অফিসে গেলাম প্রচন্ড জ্বর, এবং 2টার সময় আমাকে প্ল্যান্ট ম্যানেজমেন্ট বাইরে ঢাকা পাঠালো, এবং আমি কন্টিনিউয়াসলি 7 দিন প্রচন্ড জ্বরে ভুগলাম। আমার ফ্যামিলি অনেক সাফার করেছে ওই সময়টায়, এবং 8 দিনে আমি আবার প্ল্যান্টে জয়েন করলাম আর কি গিয়ে। দ্যাট ওয়াজ মাই থার্ড স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি এরশাদ, উত্তরা থেকে। তো আমি আজকে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আমার নিজস্ব এক্সপিরিয়েন্স একটা ঘটনা বলবো, সেটা কাওলা রোড নিয়ে, এয়ারপোর্ট রোডের। অনেক শুনেছি আমরা এই রোডটা নিয়ে, এবং অনেকে আলোচনা করেছেন, এবং আজকে আপনিও আলোচনা করবেন। এবং আমি এইটা নিয়েই প্রথমে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে এই রোডটা নিয়ে এত কিছু শুনি, আপনি তো ওই এলাকায় থাকেন, তো আপনার কাছে তার মানে মনে হয় যে যারা বলেন তারা ভুল বলেন না? না, অবভিয়াসলি নো। এবং আপনার নিজেরও এটা নিয়ে এক্সপেরিয়েন্স আছে? এক্স্যাক্টলি রাইট। এবং হয়তো কেউ প্রকাশ করে কেউ করে না, এটাই আর কি। জি। তো আমি আমার প্রথম ঘটনাটা বলছি, এটা ছিল 2011-এ। তখন আমি একটা সিমেন্ট কোম্পানিতে কাজ করি, ঢাকা থেকে একটা ছাতকে, সিলেটে ছাতকে। তো আমি ওখানে অ্যাডমিনের দায়িত্বে ছিলাম। তো একদিন সাডেনলি আমার ভাইয়ের কল পাই যে মা সিক, মা হসপিটালাইজড। সো দ্যাট ওয়াজ লাইক 2 o'clock। আমরা লাঞ্চের পরে, না 2 o'clock আফটারনুন। আমরা লাঞ্চের পরে কলটা পেয়ে। সো আমাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ফ্যামিলি প্রায়োরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো আমি খবরটা পেয়ে আমি প্ল্যান্ট ম্যানেজার অ্যাপ্রুভাল নিয়ে তখনই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা করি। তো ছাতক থেকে ডে টাইমে যদি আমি ঢাকা আসি, প্রথমে আমাকে সিলেট যেতে হয়, সিলেট থেকে দেন বাস বাই এয়ার আমি ঢাকা আসি। তো ওদিনকে আমি প্ল্যান্ট থেকে বেরোতে লাইক 2:30 আমি বের হয়ে সিলেটে গিয়ে 4টা 4:30 একটা বাস পেয়ে যাই। তো সিলেট থেকে সাধারণত ইট টেক্স লাইক 5 hours ম্যাক্সিমাম, কিন্তু ওদিন কি হবে, একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হতে আমার ঢাকা পৌঁছতে রাত 12টা বেজে যায়। আচ্ছা। তখন আমি ইস্কাটনে থাকতাম।
তো আমি সায়দাবাদ থেকে নেমে বাসায় এসে জাস্ট এশা নামাজ আদায় করে আমি আমার গাড়িটা নিয়ে, পার্সোনাল গাড়ি নিয়ে আমি উত্তরের দিকে রওনা হই। তখন 12:15 বাজে রাতে। তো আমি গাড়ি ড্রাইভ করতেছি খুব ভালোভাবে, আমি রেডিসনটা পার হলাম। তো আমার একটা হ্যাবিট হচ্ছে রেডিসনের পরে সাধারণত এয়ারপোর্টের আগে কোনো ডিভাইডার নেই, তো ওটা ডিভাইডার নেই বা স্পিড ব্রেকার নেই, এই জন্য আমি অকটেনে চেঞ্জ করে গ্যাস থেকে একটু স্পিডে গাড়িটা চালাই, সো ইঞ্জেক্টর কোনো ময়লা থাকলে ওটা যেন ছেড়ে যায়। আচ্ছা, তো যাচ্ছি, তো কাওলা ব্রিজটার নিচ থেকে যাব, ওটা দেখে ওটা ক্রস করতে সাডেনলি আমার গাড়ির স্পিডটা স্লো হয়ে যাচ্ছে। মানে স্যার স্লো মিনস ডেড স্লো। আমি সাথে সাথে অনেকক্ষণ অনেক কিছু চিন্তা করলাম, দা ওয়ে আই মেনটেন মাই কার ইটস নট পসিবল অ্যাট অল আর অকটেনে দেয়া। তো আমি মানে দেখতেছিলাম যে কি হচ্ছে, আমি এক্সেলারেটর আরো বেশি করে চেপে দিচ্ছি, কিছুতে কিছু হচ্ছে না। আমার আরেকটা হ্যাবিট হচ্ছে আমি সাইড মিরারে মানে গাড়ি চালাই, সাইড মিরার দেখে, কখন রিয়েলি আমি রিয়ার ভিউ মিরারে তাকাই। আচ্ছা, তো সাডেনলি আমার চোখটা চলে গেছে রিয়ার ভিউ মিরারে। তখন দেখলাম যে মানে যা দেখলাম এটা আমি চিন্তাও করি না কখনো, যে ইটস অ্যান অ্যানিমাল, লাইক এটা কুকুরও না আবার ঘোড়াও না, কুকুরের চেয়ে একটু লম্বা একটু বেশি, আবার ঘোড়ার চেয়ে একটু ছোট, বাট মুখটা হচ্ছে ঘোড়ার মতো। আচ্ছা, এটা আমার গাড়ির পিছনে দৌড়াচ্ছে আর ধরে ধরে অবস্থা গাড়িটা। তখন আমি মানে ফার্স্ট অফ অল প্রথমে দেখতেছি আমার হাতটা সব ক্লাবস হয়ে যাচ্ছে ওটা থেকে। বাট আমি যেহেতু আল্লাহ রহমতে নামাজ রোজা করি, নামাজের পাবন্দি করি, আমাকে এক হুজুর বলে দিয়েছিল এই ধরনের কিছু কখনো আয়াতুল কুরসির চেয়ে সূরাতুল ইখলাসটা ভালো কাজে দেয়। তো আমি ওটাই জোরে জোরে পড়তে শুরু করি। সো আমি একবার পড়লাম, দুবার পড়লাম, 3বার শেষ হয়নি, দেখি কোথাও কিছু নেই। আমার গাড়িটা যা খুব জোরে এয়ারপোর্টে আগে যে স্পিড ব্রেকার গুলো ছোট ছোট ওটার মধ্যে বাড়ি খেলো। আচ্ছা, আই ওয়াজ সোয়েটিং লাইক এনিথিং, সবকিছু ঠিক আছে। আমি তারপর আবার গ্যাস দিয়ে গাড়িটা স্লো করে, মোটামুটি মা ছিল ক্রিসেন্ট হসপিটালে 7 নম্বরে, ওখানে গেলাম। কাউকে কিছু বুঝতে দেয়নি, এভরিথিং ওয়াজ অল রাইট। বাট আমি খুব ঘামছিলাম, এটাই সবচেয়ে বড় জিনিস। আর আমার মনের মধ্যে যে ভয়টা ছিল ওইটা তখন প্রকাশ করিনি, বিকজ একদিকে মা সিক, তারপর ভাইয়েরা সবাই আছে। তো গেলাম, দেখলাম পরের দিন মার সেন্স ফিরলো, তো মার সাথে দেখা করলাম, তারপর লাইক 10টা থেকে ব্যাক করলাম বাসায়। এই ছিল আমার ফার্স্ট ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা পরের ঘটনাটা অনেক বড়, সেই ঘটনাটা আমরা আবারও ফিরে আসবো। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব এবং আপনি আপনার প্রথম ঘটনাটা প্লিজ একটু শুরু করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি মাহমুদ হাসান মুন্না, আমি এসেছি বরিশাল থেকে। জি, বলুন আপনার ঘটনা। তো রাসেল ভাই, প্রথমেই বলতে চাই, আমি আজকে প্রথম যে ঘটনাটা বলবো সেটা আমার দাদার কাছ থেকে শোনা। আমার দাদা গত ডিসেম্বর মাসের 23 তারিখে মারা গেছে, সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। তো আমার দাদারা ছিলেন 2 ভাই। তো দাদারাদের যে পুরানো বাড়ি সেটা ছিল আমাদের যে বর্তমান যে এলাকা চন্দ্রমোহন, তার পাশে একটা গ্রামে চরদারিয়াল নাম। জি। তো ওইখান থেকে দাদারা চন্দ্রমোহন আইসা একটা বাড়ি করে। তো দাদারা 2 ভাই বাড়ি করার পরে ওই বাড়িতে থাকতো, নতুন বাড়িতে থাকতো দাদারা 2 ভাই, আর আমার যে বড় দাদি ছিলেন উনি আর ওনার আম্মা। তো থাকার পরে তো বাসার যত কাজ টাজ, পুরুষ বলতে আমার দাদাই ছিলেন, কৃষি কাজ করতেন দাদা তখন তো সারাদিনের কাজ শেষে আমাদের ওইখানে আবার রাসেল ভাই গ্রাম অঞ্চলে, জি, যে আজকে থেকে মানে 60 দশকে, জি, 1960 দশকের দিকে, তো ঘটনাটা ছিল এমন, জি, আমাদের পাশের গ্রামে একটা লাঠি খেলার আয়োজন করা হয়েছিল, যে বাংলা বাজার নামে একটা জায়গায়। তো ওইখানে দাদা চিন্তা করলেন যে সারাদিনের কাজ শেষে লাঠি খেলা দেখতে যাবে। তো দাদা যখন মানে সারাদিনের কাজ শেষ করার পরে লাঠি খেলা দেখতে যাবে, তো আগে গ্রাম অঞ্চলে তেমন রাস্তাঘাট অবস্থা ভালো ছিল না, তো মানুষের চলাচলের মাধ্যম হিসাবে নৌকা ব্যবহার করতো। বিশেষ করে যারা কৃষিকাজ করতো তাদের তো বাসায় নিজেদের একটা করে নৌকা থাকতো এমন। তো দাদা সারাদিনের কাজ শেষে নৌকা নিয়ে ওই পাশের গ্রামে যেখানে লাঠি খেলা হচ্ছে ওইখানে চলে যায়। তো উনি সন্ধ্যার পরে ওনার কাজ শেষে লাঠি খেলা দেখতে যায়। তো লাঠি খেলা শেষে যখন বাসায় আসতেছিল তখন আনুমানিক রাত, উনি আমার যেটা বলছেন 10টা থেকে কি 11টা হবে এরকম একটা মাঝামাঝি সময়। তো উনি আসতেছেন নৌকা দিয়ে, আস্তে আস্তে একা আসতেছেন রাত্রেবেলা। তো গ্রাম অঞ্চলে 10টা 11টাই অনেক রাত্র। তো উনি যখন খালের একটা পাড় দিয়ে আসতেছিলেন, তো খালটা ছিল বিলের সাথে মানে অ্যাডজাস্ট করা। তো
ওই সময়টা ছিল বর্ষাকাল, পানিতে পুরা ভরা ছিল। তো উনি খালের পাড় দিয়ে যখন আসতেছিলেন, কিছু দূর যাওয়ার পরে উনি দূরে একটা আলো দেখতে পায়। তো যখন আলোটা দেখতে পায়, তো উনি নৌকা চালায় যখন আলোটার কাছাকাছি চলে আসে, তো দেখে যে ওইখানে একটা ঘাট ছিল, ওই ঘাটের পাড়ে একটা মহিলা দাঁড়ানো। তো ওনারে মহিলা হাত দিয়ে ইশারা করতেছে নৌকাটা থামানোর জন্য। তো উনি নৌকাটা থামানোর পরে উনি যেটা দেখছে, তো ওই যে মহিলা ওনারও চিনে, আমাদের এলাকার এক লোক, ওনার নাম ছিলেন জব্বার, ওনার আম্মা। জি। তো উনি বলতেছে যে বাবা, তুমি আমার একটা উপকার করবা, আমার স্ত্রীর তো মানে এই প্রসব বেদনা উঠছে, তুমি একটু কষ্ট করে, আমাদের ওই গ্রামে একটা মহিলা ছিলেন দাইমা, যিনি, উনি আবার ওই মানুষের বাড়ি বাড়ি যেয়ে এই কাজ করতেন, মানুষের সাহায্য করতেন। তো আমার একটু ওই যে খান নামে একটা বাড়ি ছিল, তো ওইখানে নামাই দিবা একটু কষ্ট করে, আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, ওনার ছেলে আবার আর্মিতে চাকরি করতো তখন। জি। তো উনি অত কিছু ভাবে নাই, তখন উনি চিন্তা করলো যে মানুষের সাহায্য করি। তো উনি উঠানোর পরে উনি নৌকা চালাচ্ছে। তো তখন রাসেল ভাই ওই সময়টা ছিল ভাটা চলতেছিল তখন। তো উনি পিছনে ফিরে দাঁড় বাইতেছিল নৌকার। তো ওইটা বাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আমার দাদা আবার কি করতেন, স্মোক করতেন। তো উনি চিন্তা করলো যে এখন একটা সিগারেট ধরাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো উনি সিগারেট ধরানোর জন্য, সিগারেটটা ছিল আবার পিছনে, উনি সেটা নেওয়ার জন্য একটু পিছনে তাকায়। তো রাসেল ভাই তাকানোর পরে উনি ফার্স্ট যেটা দেখে, তো সেটা হলো গিয়া ওই যে মহিলার হাতে একটা কুপি টাইপের একটা দেখছিল প্রথম। তো আসলে এটা কুপিও না, ওটা কিসের আলো, উনি ওইটা আজকে পর্যন্ত আমার যখন বলছে তখনও মানে ওটা জানতে পারেন ওটা কিসের আলো ছিল। জি। তা আরেকটা জিনিস লক্ষ্য করে রাসেল ভাই, ওই মহিলার হাতে নাকি একটা ব্যাগ ছিল, যেটা উনি আন্ধারে দেখতে পারে নাই, অন্ধকারের মধ্যে। তো উনি দেখতেছে যে ওই মহিলা ওই পুটলি থেকে কিছু একটা বের করে, লাইক মানুষের কাটা হাত, উনি নিচের দিকে তাকায় ওইটা চাবায় খাচ্ছে। তো রাসেল ভাই এটা দেখার পরে দাদা মানে খুব বেশি ভয় পায়। তো হঠাৎ করে ওই মহিলা মানে টের পেয়ে গেছে, ওনার দিকে তাকাইছে। তাকানোর পরে দাদা আল্লাহর নাম নিতেছিল তখন। তো ওনার টার্গেট ছিল একটাই, নৌকাটা কোনো একটা ভাবে খালের সাইড করে উনি লাফ দিবে ওইখান থেকে, নৌকা থেকে। তো উনি কোনোভাবে নৌকাটা সাইড করে খাল থেকে লাফ দেয়। তো লাফ দেওয়ার পরে উনি দৌড় দেওয়ার চেষ্টা করে। তো উনি দৌড় দিয়ে কিছু দূর যায় সামনে, ওনার কাছে মনে হইতেছিল যে উনি যতই যাচ্ছে মানে ওনার হাত পা সব অবশ্যই আসতেছে, হাত পা চলতেছে না ওনার। কিছু দূর যাওয়ার পরে উনি দেখতেছে যে ওই মহিলা ওনারে হাত দিয়ে ইশারা করে ডাকতেছে। তো উনি অনেক কষ্ট করে আল্লাহর নাম নিতে নিতে মানে দৌড়ে কিছু দূর যায়। তো যাওয়ার পরে ওই আগে মানে বাড়িঘর ছিল একটু দূরে দূরে, তো উনি একটা বাড়ির কাছাকাছি চলে আসে। তো চলে আসার পরে ওই বাড়ির সামনে ছিল একটা তাল গাছ। তো উনি দেখতেছে যে তাল গাছ থেকে ধাপ করে একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পরে উনি দেখতেছে যে ওনার কিছু দূর সামনে একটা লোক, জুব্বা পরিহিত একটা লোক, দুই পা মেলে উনি দাঁড়ায় আছে ওনার সামনে। আর পিছন থেকে যে ওই মহিলা, উনি লাফায় রাসেল ভাই ওনার সামনে আসতেছে। তো উনি এটা দেখার পরে ওই মহিলাটা যখন লাফায় সামনে আসতেছিল, তো ওনার দিকে একটা বিদকির একটা হাসি দিতেছিল তখন। তো হাসিটা দিয়ে যখন ওনার সামনে চলে আসে, তখন আমার দাদা নিজেরে ঠিক রাখতে পারেনি, তখন উনি সেন্সলেস হয়ে পড়ে ওইখানেই। তো পরের দিন সকালে রাসেল ভাই ওই যে খালে যারা মাছ ধরতেন, জাল পাতা ছিল, জাল দিয়ে মাছ ধরতেন বর্ষাকালে। তো এক লোক এরকম সকালবেলা ওনার জাল উঠানোর জন্য আসে। তো আসার পরে নাকি দাদার মুখ থেকে যেটা শুনছিলাম, ওনারে সেন্সলেস অবস্থায় পাইছে ওইখানে। তো পাওয়ার পরে পরের দিন দাদারে বাসায় নিয়ে আসে। তো দাদার প্রচন্ড জ্বর ছিল গায়ে। তো জ্বর থাকার পরে ওনার বাবা, আমার দাদার যে বাবা, তো উনি আবার মসজিদে ইমামতি করতেন। তো উনি ঝাড়ফুঁক করেন। পরে আমাদের এলাকায় স্থানীয় এক পীরের কাছে নিয়ে যায়, চন্দ্রমণির এক পীর। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পরে এই ঝাড়ফুঁক টুক করে, তারপরে আর ওনার সাথে কোনো সমস্যা হয় না রাসেল ভাই। এই ছিল আমার প্রথম ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আছে আরো একটা ইমেইল, সেই ইমেইলটা আমি পড়ে শোনাবো, এবং আমাদের সঙ্গে আরো বেশ কিছু গেস্টরা রয়েছেন যারা তাদের ঘটনা শেয়ার করবেন খুব ছোট্ট করে। আমরা আমাদের আচ্ছা, ওনার ঘটনাটা আগে শুনে ফেলি। প্রথম যে অতিথি তার ঘটনা খুব ছোট্ট করে শুনে ফেলবো, এবং তারপরে আমরা আসবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। এবং হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে আসার আগে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, সেই কোয়েশ্চেনগুলো আমাদের করতে পারেন, আমরা তার কাছ থেকে সেটা জিজ্ঞেস করে নিতে পারি। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার ঘটনাটা খুব ছোট্ট করে প্লিজ বলবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ভাইয়া, আমরা যখন 4th সেমিস্টারে পড়তাম টেক্সটাইলে, তো আমার একটা ফ্রেন্ড আমার ডিপার্টমেন্টই, তো ওর একটা বোন, ওর বোনের বিয়েতে আমার ইনভাইট করছে। তো আমাদের তখন এক্সাম শেষ, সেমিস্টার ফাইনাল শেষ। তো ওর বোনের বিয়েতে আমরা গেছি। তো যখন বন্ধ ছিল, তো আমরা 4-5টা ক্লোজ ফ্রেন্ড যারা ছিলাম তারাই গেছি। তো যাওয়ার পরে সাধারণত বিয়ের পরের দিন আন্টির প্রচন্ড মন খারাপ ছিল। তো আন্টি আসতে দিতে চাইতেছিল না আমাদেরকে। তো আন্টির রিকোয়েস্টে ওই দিন থাকি আমরা ওদের বাসায়। তো ওদের বাসায় থাকার পরে ওই যে ফ্রেন্ডটার বাসায় গেছি, ওর নাম ছিল অ্যালেন। তো ওইটা বরিশালেরই কোনো একটা জায়গায় সম্ভবত, কারণ আমি নামটা বলতে চাচ্ছি না জায়গাটার। তো ওইখানে
আমরা থাকি, তো চিন্তা করলাম অনেকদিন পরে অনেকগুলো ফ্রেন্ড একসাথে, তো আমরা কিছু একটা মজা টজা করি। তো আমরা চিন্তা করলাম কি আজকে একটা বারবিকিউ পার্টি দিব। তো সাধারণত আয়োজন করা হয়েছে বারবিকিউ পার্টির। তো সন্ধ্যার পরে এটা করার পরে তো এইটা পার্টিটা করতে করতে আমাদের প্রায় 12টা বেজে গেছে। তো 12টা বাজার পরে আমরা ফ্রেন্ডসরা মিলে গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে এক টাইমে গল্পের ফাঁকে একটা টপিক চলে আসে, ভূতের টপিক। তো ভূতের টপিকের মধ্যে আমাদের একটা ফ্রেন্ড, ওর নাম রাশেদ, তো ও বেশি কিউরিসিটি ছিল ওর বেশি, আর সুজন নামে একটা ফ্রেন্ড ছিল, ওরও মোটামুটি কিউরিসিটি ছিল। তো ওরা ওই অ্যালেনের জিজ্ঞাসা করতেছে যে তোদের এইখানে কি কোনো ভৌতিক প্লেস আছে? তো অ্যালেন বলতেছে যে হ্যাঁ আছে, একটা শ্মশান আছে, তো ওইখানে নাকি ভূত প্রেত অনেক কিছু দেখা যায় শুনছি আগে। তো ওরা বলতেছে যে চল আমরা এখনই যাবো ওইখানে দেখতে যাব। তো আমার আরেকটা ফ্রেন্ড ফয়সাল, ও বলতেছে থাক যাওয়ার দরকার নেই, আমিও বেশি ইচ্ছুক ছিলাম না যাওয়ার জন্য। তো এবং ওইখানে যে ঘটনাটা ঘটে সেটা তো আপনার নিজের চোখে ঘটেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি নিজে ছিলাম। ওইখানে সেটা বলেন আমাকে একটু। তো যখন আমরা নদীর পাড়ে যাই, মানে শ্মশানটা ছিল নদীর পাড়ে, তো আমরা গল্প করতেছিলাম কিছু ফ্রেন্ড 4-5 জন মিলে বাইরে, আর ওরা আমাদেরকে না জানায় ওই যে রাশেদ আর সুজন আর অ্যালেনকে সাথে নিয়ে ওরা মন্দিরের এই শ্মশানের ভিতরে ঢুকে গেছে। তো শ্মশানটা ছিল 2টা গেট রাসেল ভাই, একটা পিছনে গেট একটা সামনে গেট। পিছনে গেটটা ছিল একটু ঝোপঝাড় ভাঙা ছিল, সামনে গেটটা খোলা ছিল। তো ওরা ভিতরে যায় নাকি দেখতেছে, পরে ওদের মুখ থেকে আমি যেটা শুনছি, দেখতেছে তখন রাত প্রায় 1টা থেকে 1:30 হবে আনুমানিক, তখন নাকি একটা লাশ পোড়ানোর জন্য আনছে। আচ্ছা। তো 2 জন লোক একটা লাশ পোড়ানোর জন্য লাশটা রেডি করতেছে আসলে কাঠ দিয়ে। তো ওরা অবাক যে এত রাত্রে লাশ পোড়ানোর তো কোনো কথা না, আর 2 জন লোক কেন আসবে লাশ পোড়াইতে? তো ওরা দেখতেছে, তো হঠাৎ করে যখন ওরা এটা খেয়াল করলো যে লাশের গায়ে যখন আগুন ধরায় দেওয়া হয়, যে কাঠে আগুন ধরায় দেওয়ার পরে দেখতেছে ওরা হঠাৎ করে ওই লোক 2 জন নাই। তো ওরা তো বেশ অবাক, ওরা ভাবলো হয়তো আশেপাশে থাকতে পারে অন্য কোথাও। তোরা আসলে দেখতে চাচ্ছে যে আসলে কিভাবে লাশটা পড়ে। তো ওইটা দেখার পরে ওরা দেখতেছে কি রাসেল ভাই, ওরা সবচেয়ে বেশি অবাক হয় যখন লাশের গায়ে আগুন ধরায় দেওয়া হয়, ওরা নাকি ওই লাশটা নাকি আস্তে আস্তে উঠে এরকম বসে পড়ছে। তো বসে পড়ার পরে ওরা তো মানে ওদের বেশ ভয় পাইতেছে। তো ওই লাশটা নাকি জিব্বাটা বের করে হা করে আছে। তো অ্যালেন যে ও তো স্থানীয় ছিল, ও বুঝে ফেলছে, ও নাকি ওই পরে ওর মুখ থেকে শুনছিলাম ও নাকি চিনছে জিনিসটা। তো ওইটা ছিল এরকম যে ওই যে লাশটা ছিল উনি নাকি ওদের এলাকায় 2 মাস আগে ওনার বউয়ের সাথে ঝগড়া হওয়ার পরে উনি নাকি গলায় ফাঁস দিয়ে মারা গেছিল। তো ও সবচাইতে বেশি ও বুঝার পরে ওই যে সুজন আর রাশেদরা বলতে দোস্ত এইখানে 1 মিনিট না চল এখান থেকে। তো আল্লাহর নাম নিতেছিল ওরা, তো মানে এমন অবস্থা হইতেছিল ওরা সামনে গেট দিয়ে না বের হয়ে ওরা নাকি পিছনে গেটে দৌড় দিছিল। তো একজন দৌড় দিছে, এমন অবস্থায় আমরা আবার বাইরে মানে দেখলাম যে 10-15 মিনিট ধরে ওদেরকে খুঁজে পাচ্ছি না। তো ওদেরকে আমরা খোঁজ করতে শুরু করলাম। তো আমি ওদেরকে ফোন দিতেছি, ওরা ফোন পিক করতেছে না। তো আমরা বেশ চিন্তিত হয়ে গেলাম। পরে আমরা মন্দিরের ভিতরে যাই আস্তে আস্তে ওদেরকে খুঁজতে যাই, দেখি যে মানে আমাদের ফোনে টর্চ ছিল, তো টর্চ জ্বালায় রাত্রেবেলা অন্ধকারের মধ্যে ওদেরকে খুঁজতে যায়, দেখি যে একজন মন্দিরের কোনায় বসে, ওই যে অ্যালেন ও কাঁপতেছে মন্দিরের কোনায় বসে, আর যে সুজন ছিল ও আরেকটু সামনে ওই গেটের পিছনে ঝোপের মধ্যে ও সেন্সলেস অবস্থায় পড়া। তো ওই অ্যালেনকে ধাক্কা দিয়ে বলতেছি কি হয়েছে, তো ও কোনো কথা টথা বলতে পারতেছে না, চুপচাপ। পরে আমরা বুঝতে পারি যে হয়তো বড় খারাপ কিছু দেখছে। পরে ওদেরকে ওইখান থেকে নিয়ে আসি মন্দির থেকে। তো আমরা বাসায় নিয়ে আসি, ওর আর যে সুজন ওরও পানি টানি দিয়ে সেন্স ফিরানোর পরে ওর বাসায় নিয়ে আসি। তো আয়শা আর আন্টির কাছে কিছু বলি না, চুপচাপ শুয়ে থাকি। তো পরের দিন রাসেল ভাই ওই যে অ্যালেন আর সুজন ওদের প্রচন্ড জ্বর আসে গায়ে। তো গায়ে জ্বর আসার পরে তো আমরা আমাদের সময় হয়েছে, আমরা বাড়িতে চলে আসি। সুজনকে ওই জ্বর অবস্থায় নিয়ে আসি, আরেকটা ফ্রেন্ডকে পাঠিয়ে দিই ওর বাড়িতে পৌঁছানোর জন্য। তো ওই সুজনের প্রচন্ড জ্বর আসে। পরে ওর নাকি সুজনের এমন অবস্থা হয়েছিল যে ও খাবার দাবার প্রায় বন্ধ হয়ে গেছিল, খাইতে টাইতে পারতো না, আস্তে আস্তে শুকায় যেত এমন অবস্থা। তো পরে ওরে কোন একটা কবিরাজের কাছে যায় ওর আম্মা নাকি। তো যাওয়ার পরে ওরে জিজ্ঞাসা করে, কবিরাজ নাকি পুরো ঘটনার ডিটেলসটা বলে ওর আম্মারে। আচ্ছা, এরকম একটা কাহিনী হতো বা ওর লাইফে ঘটছিল। তো এরপরে সুজন ও স্বীকার করে ওর আম্মার কাছে সবকিছু। তো ওরে কিছু মানে একটা গোসলের মতো দেয়, ট্রিটমেন্ট করে, যে 7 ঘাটের পানি এনে ওর গোসল দেয়। আর রাসেল ভাই সবচেয়ে কষ্টদায়ক যেটা, আমাদের যে ফ্রেন্ড অ্যালেন যার বাসায় আমরা গেছিলাম ওর বোনের বিয়েতে, তো ওই ফ্রেন্ডটা 6 মাস পরে নাকি ও নিজে সুইসাইড করে। ও ছিল আমাদের মধ্যে সবচেয়ে মেধাবী একটা ফ্রেন্ড। আচ্ছা, আমার ডিপার্টমেন্টের রেজাল্টও খুব ভালো। তো এটা আমাদের কাছে ছিল খুব কষ্টদায়ক একটা ঘটনা ভাই। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই মুহূর্তে আমাদের অতিথিরা আমাদের সঙ্গে আছেন এবং আমি চলে যাব আমাদের নতুন অতিথি একজন জয়েন করেছেন তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হাই লিসেনার, আমি ইনজামাম উল হক, আমি মেডিকেল টেকনোলজিস্ট। সেই সাথে আমার বড় ভাইয়া সুজন ভাই, জয়, এরা সবাই শুনছে। সবাইকে আপনার ঘটনাটা বলেন। আসলে আমার ঘটনা গ্রাম্য একটা ঘটনা, আমার চাচার সাথে ঘটা। সো আমি যখন ছোট তখন এক্সাক্ট আমার বয়সটা মনে নাই,
আমার আম্মার কাছ থেকে ঘটনাটা শোনা। তো আমার চাচা এখন মারা গেছে, অনেকদিন হলো মারা গেছে। তখন আমার চাচা মাঠে গরু চড়াইতে যাইতো। তো একদিন আমার চাচা যথারীতি মানে মাঠে গরু চড়াইতে গেছে। তখন আনুমানিক কয়টা বাজে চাচা জানে না। সো চাচাকে নাকি নক দেওয়া হয়েছে যে গরু চড়াইতে যাবি না, এরকম বলে কেউ একটা শব্দ করছে। তো চাচা ঝট করে উঠা চলে গেছে। যখন গেছে তখন দেখে যে আশেপাশে সবই পরিষ্কার, সবই মানে আকাশ টাকাশ সব পরিষ্কার হয়ে গেছে। তখন চাচা গিয়ে দেখে যে সেখানে কেউই নাই, কৃষক যাই বলেন কেউই নাই। তো আমাদের গ্রামের সাথেই রোডের পাশে একটা বট গাছ আছে। ছোটবেলা থেকেই যেমন দেখছি এখনো তেমন দেখতেছি, অনেক আগের নাকি বট গাছটা। তো চাচা দেখে ওই বট গাছের একটা পা দিয়া আর অন্য মানে বিলের অপর প্রান্তের গ্রামে আরেকটা পা দিয়া একটা অবয়ব, বিকট আকৃতির একটা অবয়ব দাঁড়িয়ে আছে। তো চাচা সেটা দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে এসে দেখে যে এখন ফজরে আজান দিচ্ছে। তো চাচা তারপর পরই অসুস্থ হয়ে যায়। তো বেশ কয়েকদিন অসুস্থ ছিল। এর কিছুদিন পরে আমার চাচা আস্তে আস্তে অসুস্থ হয়ে যায়। তো বেশ কিছুদিন পরে আমার চাচা মারা যায়। তো এখন কি কারণে মারা যায় এক্স্যাক্ট আমরা জানি না, বাট চাচার লিভারটা প্রবলেম হয়ে গেছিল। এখন কোন রিলেটেড কি সেটা আসলে আমরা কেউ জানতাম না। এই ছিল আমার ঘটনা, রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো একটা ইমেইল আছে, সেই ইমেইলটা আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে এবং আশা করছি যে এটাও আপনাদের ভালো লাগবে। এবং আমি এরকম প্রচুর ইমেল চাই, আসলে ইমেল পড়তে অনেক ভালো লাগে এবং আপনারাও পছন্দ করেন আমি জানি, এবং যারা লেখেন তারা খুব চমৎকার করে লেখেন। এরকম ইমেল আমি প্রচুর চাই, প্রচুর, যেটা সত্যি ঘটনা হলে সবাই ভালোবাসেন আসলে। যাই হোক, আমাকে লিখছেন রাসেল ভাই নমস্কার নেবেন, আমি আশু যশোর বিমানবন্দর রোড আরবপুর থেকে লিখছি। আজই প্রথম ভূত এফএমে কোনো ঘটনা পাঠালাম। যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে তাহলে এই ঘটনাটি সবাইকে পড়ে শোনাবেন। ঘটনায় যাওয়ার আগে কিছু কথা বলে নিলে ভালো হবে। এটা আমার মেজ ভাইয়ের কাকি শাশুড়ির মৃত্যুকে নিয়ে ঘটনা। তারা আমাদের পাশের জেলাতেই থাকেন, কারণবশত জেলাটার নামটা বললাম না। মূল ঘটনায় যাবার আগে কিছু কথা বলে রাখি। আমাদের হিন্দুদের মৃত ব্যক্তিকে যারা শ্মশানে নিয়ে যায় তাদেরকে কাঠোরে বলে। আর আমাদের মারা যাবার 11 দিন থেকে শ্রাদ্ধের বিভিন্ন আনুষ্ঠানিকতা আরম্ভ হয়। 12তম দিনে মহাভোজের আয়োজন হয় এবং 13তম দিনে কীর্তন ও প্রার্থনা হয়। আর মহাভোজের দিন মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে নিমন্ত্রণ করা হয়। ঘটনাটি ঘটে 10 নভেম্বর 2017 তারিখ শুক্রবার। মৃত ব্যক্তির ছিল নানান ব্যাধি, যেমন কিডনি নষ্ট হয়ে যায়, গ্যাসের সমস্যা, তার শরীরের ভেতরে অধিকাংশ জিনিসই নষ্ট হয়ে যায়, আরো অনেক সমস্যা যা ডাক্তারের হাতের বাইরে চলে যায়। আমরা সবাই জানতাম যে তার মৃত্যু অবধারিত। একটু বলে রাখি, তাকে বারান্দায় একটি খাটে থাকতে দেয়া হতো এবং সাথে বাড়ির অন্য সদস্যরাও থাকতো। হঠাৎ 10 তারিখ সকালে তিনি পরলোক গমন করেন। সমস্ত বাড়িতে এক অন্যরকম পরিবেশ। দূর দূর থেকে আত্মীয় স্বজনরা বাড়িতে এসে জমা হচ্ছেন। যথারীতি সব কাজ শেষে তাকে শ্মশানে নিয়ে সমাধিস্থ করা হয়। বাড়িতে আস্তে আস্তে লোকের সংখ্যাও কমে যায়। চারিদিকে থমথমে পরিবেশ। কেবল তার মেয়েরা মায়ের শোকে আর্তনাদ করছে। মৃত ব্যক্তি মারা যাবার আগে তার বোনকে আসতে বলেছিলেন দেখবে বলে, হয়তো কোনো কারণে সে আসতে পারেনি, কিন্তু মারা যাবার পর সে এসেছিল। সেদিন রাতে ওই খাটেই তার বোন এবং মেয়ে ঘুমায়। এত সময় সব ঠিকঠাক চলছিল। রাত বেড়ে ঘড়ির কাঁটা যখন আনুমানিক 2টার দিকে, তখন হঠাৎ ঘরের চালে খুব জোরে সোরে একটা আওয়াজ হলো, যেন কেউ চালে ইট মারছে। এতে মোটামুটি সবাই জেগে গেছে, কিন্তু সবাই যে যার মতো চুপ করে শুয়ে থাকে। ওই আওয়াজটাকে কেন্দ্র করে সবাই কেমন যেন ভীত হয়ে যায়। ঠিক তখন থেকেই আরম্ভ হয় অস্বাভাবিক ঘটনা। প্রথমে বারান্দায় শোয়া সেই বোনের গায়ের থেকে আপনা আপনি কম্বল বারবার পড়ে যাচ্ছে। কেমন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে তার। বোনটি এবার হঠাৎ করে খেয়াল করে দেখে যে অন্ধকারে কেমন যেন মানুষের আকৃতি তার কম্বল ধরে টানছে। ভয় তার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। অনেক চেষ্টা করেও সে কিছুই করতে পারছে না। এক পর্যায়ে ওই আকৃতিটা কম্বল দিয়ে তার গলা চেপে ধরেছে। ঠিক তখনই সে যা দেখে, তার জন্য সে প্রস্তুত ছিল না। সে দেখে যে তারই মারা যাওয়া বোন
পুরো সুস্থ অবস্থায় তাকে গলা টিপে ধরেছে এবং প্রচন্ড অন্ধকারে তার ওপর চাপ দিচ্ছে। আর কিছু সময় এভাবে থাকলে হয়তো তাকে আর জীবিত ফেরত পেতাম না। এমন সময় থাকা অন্য মহিলাটির গায়ে তার হাতের স্পর্শ করলে সে কিছুটা স্বাভাবিক হয়। তার সাথে এ পর্যন্ত তার পাশে মৃত ব্যক্তির এক মেয়ে তখনও ঘুমাচ্ছিল। এবার তার কাছে ওই আকৃতিটা যেয়ে বসে এবং তার মাথায় হাত বুলায় যে মৃত ব্যক্তির বোন অসাড় হয়ে দেখে, কিন্তু সে কিছুই বলতে পারে না বা করতে পারে না। এটাও বলে রাখা ভালো যে ওই মহিলা তার ছেলে মেয়েদের খুব ভালোবাসত। তিনি নিজের ঔষধের টাকা দিয়ে ছেলে মেয়ের বউয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তারপর থেকে বাড়িতে সবসময় থমথমে পরিবেশ থাকত। ঘটনা এখানেই শেষ হয়নি, এবার আরো রোমাঞ্চকর কিছু ঘটনা ঘটে। এবার শ্রাদ্ধের দিন বাড়ি ভর্তি সব লোকজন নিয়ম অনুসারে সব কাঠুরেদেরকে নিমন্ত্রণ করে মহাভোজে অংশগ্রহণ করার জন্য। আর সেই সাথে ওই মৃত ব্যক্তি ও অন্য প্রয়াত ব্যক্তিদের নিমন্ত্রণ করা হয়েছে। তাদেরকে সময় দেয়া হয়েছে রাত 9টার সময়। রাত 8:30 মধ্যে সব কাঠুরে চলে যায়। খাবার পরিবেশন করা শেষ। মৃত ব্যক্তির এক জামাই উপহাস করে বলে, আরে মরা মানুষ কি কখনো খেতে আসে নাকি? আচ্ছা, আমি আজ দেখব কিভাবে ও এসে ভাত খায়। বেশ কিছু সময় পর সবকিছু ভালোই চলছিল। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 9টার কাছে পৌঁছায়। এবার বাড়ির পরিস্থিতি পাল্টে যেতে আরম্ভ করলো। ওই জামাই খেতে বসেছে, এমন সময় হঠাৎ তার পেছনে খুব জোরে একটা আওয়াজ হয়, কিন্তু অবাক করা বিষয় আওয়াজটা যে কিসের তা কেউ আবিষ্কার করতে পারল না। এবার বাড়ির এক পাশ থেকে কেমন যেন গোঙানোর শব্দ আসছে। ক্রমশ আওয়াজটা বেড়েই চলছে। আস্তে আস্তে আওয়াজটা অনেকে একসাথে ঝগড়া করলে যেমনটা হয় তেমন মনে হচ্ছে, এবং একসাথে অনেকগুলো কুকুর যেন আওয়াজ করছে। সেখানে মাত্র একটি কুকুর ছিল এবং সেটা সবার সামনেই বসা ছিল। ওই কুকুরটাও ভয়ে ওই দিকে যাচ্ছে না। এবার রাত 9টা বাজে। সবাই খাবার দাবার খাওয়ার জন্য প্রার্থনা করে খেতে আরম্ভ করে। ঠিক তখনই সব আওয়াজ থেমে গেল। এবার যা আরম্ভ হলো, ওই পাশ থেকে সেখানে নিমন্ত্রণ করা হয়েছে সেখান থেকে কিছু অস্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। অনেকটা মাংসের হাড় চিবানোর শব্দ, কটর মটর। সবাই এই শব্দ শুনতে পারছিল। তখন মৃত ব্যক্তির স্বামী ভাবে যে আসলে এটা কিসের আওয়াজ, সত্যিই কি সে এসে খাবে? তো তিনি ওই পাশে আস্তে আস্তে করে দূর থেকে তাকায়। তাকানোর পর সে যে দেখে, আমাদের সবাইকে হতবাক করে দেয়। সে তার মৃত স্ত্রীকে দেখতে পায় এবং সে সেখানে খেতে বসেছে। সেখানে মৃত ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে, এবং এটা তিনি শুধু দেখেননি, বাড়ির অন্য লোকেরাও দেখে এবং বাড়িতে যত লোক ছিল তারা সবাই প্রচন্ডভাবে ভয় পেয়ে যায়। এভাবে বিভিন্ন ভীতিকর পরিবেশের মধ্য দিয়ে কাটে সারা রাত। তারপর থেকে আর তেমন কিছু ঘটেনি। এখন পর্যন্ত সবই ঠিকঠাক আছে। মৃত ব্যক্তির আসার প্রমাণ পাওয়ার জন্য ওই জায়গায় পাতলা করে মাটির প্রলেপ দেওয়া হয়, যাতে কেউ আসলে তার পায়ের ছাপ পড়ে যাবে। পরের দিন সেখানে পায়ের ছাপ পাওয়া যায়, মানুষের মতো পরিপাটি হয়ে খাওয়া ও অনেক নমুনাও পাওয়া যায়। এবং আমি নিজে না থাকলে হয়তো কখনো বিশ্বাস করতাম না এটা তাদের বাড়ির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। এবং অনেকে বিশ্বাস করতে পারেন এবং বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি নিজে এই ঘটনার প্রমাণ। ভালো থাকবেন। কিছুদিন আগেও আবার একটা ঘটনা ঘটছে, সময় করে লিখে পাঠাবো। তো এই ঘটনাটাই তিনি লিখেছেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। না, ঠিক আছে, অসুবিধা নাই। আমরা যেটা করব সেটা হচ্ছে যে, আচ্ছা, আপনার ঘটনাটা আপনি ছোট্ট করে বলেন। আমি আপনার মাইক্রোফোনটা ঠিক নাই, আপনি মাইক্রোফোনের কাছে এসে কথা বলতে হবে। এখন ঠিক আছে? জি। তো ভাইয়া, আমি ঘটনাটা আমার খুব কাছের একজন থেকে শুনেছি। ঘটনাটা রংপুরের অন্নদানগর রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরে রাজবাড়ি নামক একটা জায়গা ছিল। এটা অনেক আগের ঘটনা, প্রায় 100 বছর আগের। তো ওখানে রাজবাড়ি নামক একটা জায়গা ছিল। ওনারা ছিল গিয়ে 7 ভাই ও 1 বোন। 7 ভাই ও 1 বোন থাকাতে ওনার বাবা ঠিক করলো যে বোনকে বেশি সম্পত্তি দিবে। অসুস্থ ছিল, বুড়ো বয়সে, তো বোনকে বেশি সম্পত্তি দিবে। এইটা আসলে 7 ভাই মানতে পারলো না। তারা চাচ্ছিল যে আরো তারা সমান ভাগ। এই ঘটনাটা আপনি কোথায় পেয়েছেন? আমার খুব কাছের, ওদের বাড়ি হচ্ছে রংপুরে। আমার খুব কাছের একজন লোক আমাকে বলেছে। আচ্ছা। তো এটা বলার পর সরি ভাইয়া, তো এরকম করার পরে ওনারা একদিন ঠিক করলো কি ওই বোনকে মেরে ফেলবে। এই প্ল্যান করে 7 ভাই ওই বোনকে নিয়ে একটু বাড়ি থেকে একটু দূরে গেল। দূরে গিয়ে একটা কূপের মতো ছিল, ওখানে ফেলে দিয়ে মাটি চাপা দেওয়ার মতো, মাটি দিচ্ছিল গায়ের উপর, মাটি চাপা দিবে এই নিয়ত করে। তো তখন বোন বলতেছিল যে আমাকে এরকম মারিও না, আমার সম্পত্তি চাই না, তো আমাকে তোমরা জীবনটা ভিক্ষা দাও।
এটা বলতেছিল। এটা বলার পরে ওরা বলছে না সেটা সম্ভব না, তোমাকে আমরা মেরে ফেলবো। তো এরকম করার পরে ওরা এক সময় মাটি চাপা দিতে যখন মুমূর্ষু অবস্থায় এসে যায়, তখন ওই বোনটি বলতেছিল, তোমরা আমাকে তো মেরে ফেললে, এখানে আমাকে সবাই মনে রাখবে, এখানে একটা গাছ হবে এবং গাছের সাথে একটা পাথর থাকবে, সবাই আমাকে সারা জীবন এটার জন্য মনে রাখবে। তো এই এক পর্যায়ে হয় কি ভাই, ওই রাজবাড়ির সবাই মারা যায়, রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়। পরিত্যক্ত হয়ে যাওয়ার পর ঘটে আসল ঘটনা। যখন ওই রাজবাড়িটা পরিত্যক্ত হয়ে যায়, ওখানে কেউ যেতে পারতো না। ওখানে 7টা দিঘি ছিল, ওই 7 ভাইয়ের 7টা দিঘি ছিল, 7 দিঘির পার বলে ওটা, ওখানকার সবাই চিনে, খুব পপুলার একটা জায়গা, সবাই এখন চিনে। তো মারা যাওয়ার পরে ওখানে যদি লোকজন যেত ভাইয়া, এমন হয়েছে কারো মাথা মাটির মধ্যে পুঁতে ফেলছে, তো মারা গেছে, এরকম লাশ পাওয়া গেছে। পশু পাখি, জি ভাইয়া, পশু পাখি মারা গেছে, এরকম পাওয়া গেছে। তো এরপরে হয়েছে কি ভাইয়া, একদম পরিত্যক্ত অবস্থায় 1980 সালের দিকে বাড়িটা ভেঙে ফেলা হয়। ওখানে এখন আর তেমন বাড়ি টাড়ি নাই, ওই দিঘিগুলো Okay. ভরে জি, দিঘিগুলো ভরে আপনার করা হয়, ওখানে এখন জমি চাষ করা হয়। কিন্তু ভাই ওই যে গাছের কথা বলেছিল, ওই বোনটা মারা যাওয়ার পরে ওখানে একটা গাছ হয় এবং গাছের সাথে ছোট থাকা অবস্থায় গাছের একটা ছোট্ট পাথর হয়। এই গাছটা আস্তে আস্তে এখন বড় হচ্ছে, 2015 সালের দিকে ওরা দেখে আসছে গাছটা অনেক বড় হয়েছে এবং পাথরটা বাড়তে বাড়তে প্রায় 4-4.5 ফুট হয়ে গেছে। Okay. এটা হওয়ার পরে ওই গাছটা এবং যদি পাথরটা যদি কেউ সরাতে যায় তাহলে তার ক্ষতি হয়, এরকম হয়েছে। গাছের পাতা ছিললে তার ক্ষতি হয়, কাটতে গেলে তার ক্ষতি হয়। একবার একটা ছেলে ওই পাথরটা নোংরা করছিল, তো ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে, ওর অনেক চিকিৎসা করা হয়, কয়েক মাস অসুস্থ ছিল, কবিরাজ ডাক্তার দেখায় টাকায়, পরে ছেলেটা সুস্থ হয়। এখনো গাছটা আছে ওখানে অ্যাভেলেবেল, যদি কেউ জানতে চায় ওখানে যেতে পারে। এই ছিল আমার ঘটনা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে একটি ভয়ঙ্কর ঘটনা শুরু করব। ঘটনার ইন্ট্রো যদি আমি বলি, তো বাংলার এক প্রত্যন্ত গ্রাম মথুরাপুর গ্রামের এক কোণে ছিল পুরনো কাঁঠাল গাছ। সবাই তাকে বলতো কাঁঠালতলা। দিনের বেলায় জায়গাটা চুপচাপ থাকলেও রাত নামলেই সেখানে অদ্ভুত শব্দ শোনা যেত। মাঝে মাঝে মনে হতো গাছের ডালে দোল খাচ্ছে, আবার কখনো কান্নার আওয়াজ হচ্ছে। গ্রামের মানুষ বিশ্বাস করত এখানে এক নারী জিন থাকে, তার নাম কেউ জানতো না, কিন্তু সবাই তাকে ডাকতো ছায়া বউ বলে। এক রাতে গ্রামের 3 বন্ধু রিহান, সোহেল আর আকিব সাহস দেখানোর জন্য সিদ্ধান্ত নিল তারা কাঁঠালতলায় যাবে, কারণ কয়েকদিন ধরে সেখানে ছোট ছেলে মেয়েরা হারিয়ে যাচ্ছিল। রাত 12টার পর তারা টর্চ হাতে কাঁঠালতলার দিকে গেল। বাতাস ছিল অস্বাভাবিক ঠান্ডা, গাছের ডালগুলো হালকা দুলছিল, যেন কেউ ওগুলোর ওপর বসে আছে। ঠিক তখনই রিহান টর্চ তুলে গাছের শীর্ষে আলো ফেললো শীর্ষে, আর ডালের উপর এক লম্বা কালো অবয়ব নড়ে উঠল। তার চুল হাঁটুর নিচ পর্যন্ত, চোখ দুটো জ্বলছে, আর তার মুখে কোনো ঠোঁট নেই, শুধু কালো ফাঁকা দাগ। হঠাৎ সেই নারী জিন গাছ থেকে নিচে পড়ল না, বরং উল্টো দিকে মাথা নিচু করে রেখে ধীরে ধীরে নেমে আসতে লাগলো। মাটিতে পা ছোঁয়ানো মাত্রই সোহেল হঠাৎ পিছন দিক ছিটকে পড়ল, তার গলা চেপে ধরা হলো, অথচ কেউ ছিল না তার কাছে। তো যাই হোক, তারপরে রিহান আর আকিব ছুটতে চাইলো, কিন্তু চারিদিক ঘিরে অদ্ভুত ফিস ফিস আওয়াজ। তোমরা কেন এলে? তোমাদের এভাবে ফিরতে দেওয়া যাবে না। গাছের নিচের মাটিতে তখন দেখা গেল ছোট ছোট হাত বের হয়ে এসেছে এবং যেন মাটির নিচে কেউ আটকে আছে। আকিব দৌড় দিয়ে পালালো, কিন্তু রিহান আর সোহেলের পিছনে তাকালো না। ছায়া বউয়ের পিছনে 10-12টা ছায়া দৌড়ে আসছে, তারা মানুষ নয়, পুরোটাই কালো, মুখহীন। তৎক্ষণিক গ্রামের কাছের মসজিদে আজান দেওয়ার শব্দ শোনা গেল। আজানের শব্দ পড়তেই ছায়া বউ থেমে গেল
তার চিৎকার পুরো গ্রামের উপর দিয়ে ঝড়ের মতো বয়ে গেল। এখন নয়, আবার আসবো। আর মুহূর্তের মধ্যেই সব ছায়াগুলো অদৃশ্য হয়ে যায়। সকাল হলে দেখা গেল রিহান আর সোহেল দুজনেই অচেতন অবস্থায় কাঁঠাল তলায় পড়ে আছে। তারা দুজন কিছুই মনে করতে পারে না, কিন্তু সোহেলের হাত 5 হাত লম্বা আঁচড়। হাতের দাগগুলো মানুষেরও নয়, বরং আরো কোনো পশুও নয়। গ্রামবাসীরা সেদিন সিদ্ধান্ত নিল কাঁঠাল তলার চারপাশ ঘিরে দেয়াল তোলা হবে, আর রাতের পর রাত সেখানে কেউ যাবে না। কিন্তু আজও রাত গভীর হলে গ্রামের মানুষ দূর থেকে ফিসফিস শুনতে পায়, আমি আবার ফিরে আসব। আমার দ্বিতীয় ঘটনা ছিল রাসেল ভাইয়া, যে গ্রামের একটা ঘটনা, কুমারডাঙ্গা গ্রাম। তো গ্রামের মাঝখানে একটা পুরনো মসজিদ, আর মসজিদের একেবারে পিছনে একটা ভাঙা দালান ছিল। দালান দেখলেই মনে হতো যেন বহু বছর ধরে কেউ সেখানে ঢোকেননি। মানুষ বলতো এটা মানুষের ঘর নয়, এটা ওদের জায়গা। ওরা মানে জিনদের বোঝানো হয়েছে। ঘটনার শুরু ঈদ উল ফিতরের আগের রাত। গ্রামের 4 বন্ধু অলি, রিমন, সোহাগ আর জোবায়ের সিদ্ধান্ত নিল দালানের ভিতরে ঢুকবে, কারণ প্রতিদিন রাত 2টার দিকে ওখান থেকে আজানের মতো শব্দ শোনা যায়। আবার কখনো হাসি, কখনো ইকো সাউন্ড এরকম শোনা যায়, চিল্লানোর সাউন্ড। মানুষ বলতো ওটা জিনের জামাত। তারা ভাবলো সব কুসংস্কার, বাস্তবতা কিছুই না। এবার ওরা সত্যিটা খুঁজে দেখবে। দালানের দরজা ছিল ভাঙা, কিন্তু খুলতে সাহস করতো না কেউ। বন্ধুরা যখন দরজাটি ধাক্কা দিল, এবং দরজা ধাক্কা দেওয়ার পরে দরজা আপনা আপনি খুলে গেল। কোনো বাতাস ছিল না, তাবুও যেন ভিতর থেকে ঠেলে খুলে গেল। ভিতরে ঢুকেই ওরা দেখলো দালানের মেঝেতে সারি করে 4টা সাদা দাগ আঁকা, ঠিক নামাজের কাতারের মতো। হঠাৎ ঠান্ডা হওয়া লাগলো। ও ওদের ফ্রেন্ডের মধ্যে একজন বলল, ওলি, হে ভাই, এত ঠান্ডা বাতাস কোথা থেকে আসলো? কেউ কোনো উত্তর দিল না। ওই উত্তর দেওয়ার আগে দালানের কোণ থেকে ধীরে ধীরে আজানের মতো শুরু হলো, কিন্তু সেটা আজান না, শব্দটা যেন উল্টো হয়ে পড়া হচ্ছে। এবার আরো ভয়ঙ্কর মুহূর্ত। 4 জন ভয়ে স্থির। তখন তারা দেখলো সাদা দাগগুলোর উপর 4টা ছায়া দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়াগুলো মানুষের না, তাদের মাথা নেই। জোবাই ফিসফিস করে বলল, এরা কারা? হঠাৎ 4টি ছায়া ধীরে ধীরে ওদের দিকে ঘুরে দাঁড়ালো। তাদের নড়াচড়া মানুষের মতো না, যেন শরীর ভাঙাচোরা এবং টানাটানি ভাবে চলা। আসল ঘটনার 4 বন্ধুই দৌড়ে পালাতে চাইলো। দরজা জোরে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। ঘরের 4 কোণে অদ্ভুত শব্দ, কান্না, হাসি, পাতার মতো ফিসফিস। রেমন হঠাৎ চিৎকার করে উঠলো, তার পা কেউ ধরে টানছে। মেঝের ফাঁক থেকে কালো হাত বের হয়ে তাদের দিকে এগাচ্ছে। গুলি দোয়া পড়া শুরু করলো। যাই হোক, করে পরের দিন গ্রামের বড়রা সেই দালান করার কাছে ঢুকে দেখলো মেঝেতে আগের 4টা সাদা দাগের সামনে এখন 4টা লম্বা পোড়া দাগ, যেন কেউ আগুনে দাঁড়িয়েছিল। গ্রামের ইমাম বললেন, ওটা আগে ছিল মুসলিম জিনদের নামাজের জায়গা, কিন্তু বহু বছর আগে সেখানে কালো জিনরা দখল করে নেয়, যারা ওদের ইবাদতে ব্যাঘাত ঘটায়। তাই তারা কাউকে ছাড়ে না। ওরা 4 জন আজও ঠিক মতো ঘুমাতে পারে না। রাত হলে দরজার বাইরে ফিসফিস শোনা যায়, সেই একই কণ্ঠস্বর, আমরা শেষ করিনি। তো এই ছিল ঘটনা। কেমন লাগলো ঘটনাটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল ঘটনা রাখি ভাইয়া। লিসেনার্স, আজকের এই ইমেল এপিসোডটি এতদূর পর্যন্তই। যারা সম্পূর্ণ ইমেল এপিসোড শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।